সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাদের তানিয়া ম্যাডাম বলছিলাম। চলে আসলাম ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের উপরে ক্লাস নিয়ে। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের উপরে ক্লাসটা আসলে গত সপ্তাহেই নেওয়ার কথা ছিল, কিছু কারণে নেওয়া হয়ে ওঠেনি, বাট আমি চেষ্টা করব এই সপ্তাহ এবং বাকি দিনগুলোতে রেগুলার একটা করে ক্লাস নেওয়ার জন্য, যাতে তোমাদের এই চ্যাপ্টারগুলো মোটামুটি পরীক্ষায় লেখার মতো ধারণা চলে আসে এবং বাসায় তোমাদেরকে কিন্তু পড়তে হবে। দ্বিতীয় পত্রটা থিওরি বেসড, সুতরাং এই চ্যাপ্টারগুলো যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলো যদি তোমরা একটু বাসায় রিডিং পড়ো বা বাসায় টপিকগুলো পড়ো, তাহলে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে টপিকগুলো বুঝতে এবং তোমরা নিজেরাই লিখতে পারবে। আর যে টপিকগুলো একান্তই পড়ে বোঝার মতো নয়, অবশ্যই আমি সেগুলোর উপরে ক্লাস নিয়ে নিব এবং যতটুকু ক্লাস নিব তার মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সুতরাং পরীক্ষা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, তো চলে আসো, আমরা আজকে ক্লাসটা শুরু করব ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অধ্যায় 2 এর উপরে। অধ্যায় 2 এ আমাদের রয়েছে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকে সাধারণত বলা হয়ে থাকে একটা দেশের প্রধান ব্যাংক। আমি এখানে একটা ছোট্ট চিত্র মতো এঁকেছি। কেন্দ্রীয় ব্যাংকে সাধারণত বলা হয়ে থাকে একটা দেশের প্রধান ব্যাংক। হ্যাঁ, অনেকগুলো নাম আছে কেন্দ্রীয় ব্যাংকের। আসলে যে কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় ব্যাংকিং জগতের নেতা, বিকজ সেই সমস্ত ব্যাংকগুলোকে, যে অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংক রয়েছে, বিশেষায়িত ব্যাংক রয়েছে, সবগুলো ব্যাংকের লিডার সে, নেতা সে। হ্যাঁ, সূর্যের মতো আলো দেয়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল। অন্যান্য ব্যাংকের ব্যাংকার যখন অন্যান্য ব্যাংকগুলো অর্থ সংকটে ভোগে বা তারল্য সংকটে ভোগে, তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ নেওয়ার জন্য আসে। হ্যাঁ, বলা হয় সূর্যের মতো আলো দেয়। ব্যাংকিং রাজ্য এককভাবে শাসন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়ে থাকে রাজা, নেতা, এই ধরনের অনেকগুলো নামে কেন্দ্রীয় ব্যাংকে ডাকা হয় বা কেন্দ্রীয় ব্যাংকে অভিহিত করা হয়। জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে। তোমাদের বইতে সংজ্ঞাটা দেওয়া আছে যে জনকল্যাণের উদ্দেশ্যে, নামে প্রথমে দেওয়া আছে উদ্দেশ্যটা কি, জনকল্যাণ। জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে, সরকারি নিয়ন্ত্রণে থাকতে হবে, এটা একটা সরকারি ব্যাংক, সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক এবং অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ন্যাচারালি পৃথিবীর আচ্ছা, একটা যেটা মোস্ট অব্লিগেটরি, সেটা হচ্ছে প্রত্যেকটা দেশে একটা করে, ম্যাক্সিমাম একটা, মিনিমাম একটা, ম্যাক্সিমাম একটা, অর্থাৎ একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকতে হবে, একটা বেশি কেন্দ্রীয় ব্যাংক থাকা যাবে না। যেহেতু বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক রাজা, যেমন বনের রাজা সিংহ, এক বনে যদি 2 সিংহ কখনো থাকতে পারে না, এক দেশে তেমন 2 রাজা থাকতে পারে না। তাই একটা দেশে কেন্দ্রীয় ব্যাংক একটাই থাকতে হয় এবং সেটা সাধারণত সরকারি নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। পৃথিবীর বেশিরভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানাই সরকারি। কিছু কিছু কেন্দ্রীয় ব্যাংক আছে যেগুলো সরকারি এবং বেসরকারি উভয় মালিকানায় গঠিত। এমন একটি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, যেটার নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় ব্যাংকটি বেসরকারি এবং সরকারি উভয় মালিকানায় গঠিত। হ্যাঁ, আর এরকম 2-1টা উদাহরণ আরও রয়েছে যেগুলো বেসরকারি এবং সরকারি মালিকানায় গঠিত। তাছাড়া বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংকই সরকারি মালিকানায় গঠিত। আমাদের দেশের দিকে যদি তাকাই, আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক সরকারি, পুরোপুরি সরকারি মালিকানায় গঠিত একটি ব্যাংক। হ্যাঁ, সুতরাং কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়ে থাকে দেশের এক ও অনন্য ব্যাংক প্রতিষ্ঠান। অনন্য বলতে বোঝায় যার আর কোনো তুলনা হয় না, এক এবং অনন্য ব্যবসা প্রতিষ্ঠান। এবার আসো, কেন্দ্রীয় ব্যাংক এক এবং অনন্য কেন, কোন কাজগুলো শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকই করতে পারে, অন্যান্য কোনো ব্যাংক করতে পারে না। আর এই কাজগুলোর জন্যই কেন্দ্রীয় ব্যাংকে এক এবং অনন্য ব্যাংক বলা হয়ে থাকে বা প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। এই কাজগুলো আমি বোর্ডে লিখেছি, দেখো। সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের এই এক এবং অনন্য হওয়ার পেছনে যে রিজনগুলো রয়েছে, কারণগুলো রয়েছে, সেটার মধ্যে রয়েছে নোট প্রচলন,
নোট বা মুদ্রা প্রচলনের একমাত্র এবং একমাত্র ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। অন্য কোনো ব্যাংক নোট বা মুদ্রা প্রচলন করতে পারে না। দ্বিতীয়ত মুদ্রামান সংরক্ষণ। একটা মুদ্রা অন্যান্য দেশের মুদ্রার বিপরীতে আমাদের দেশের মুদ্রামান কত হবে সেটার মানটা সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এই দায়িত্ব অন্য কোনো ব্যাংকের নেই। অর্থবাজারের অভিভাবক। অর্থবাজার বলতে যে বাজারে মানি মার্কেট যেটাকে বলি, যে বাজারে স্বল্প মেয়াদী সিকিউরিটিজ বা দলিলপত্র ক্রয় বিক্রয় করা হয়ে থাকে তাকে অর্থবাজার বলে। হ্যাঁ, স্বল্প মেয়াদী সিকিউরিটিজ কোনগুলো আমি একটু ছোট্ট করে ধারণা নেই। এটার উপরে পুরো একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের ফিনান্স প্রথম পত্রে, অধ্যায় 2 চ্যাপ্টারটাই হচ্ছে এটার উপরে পড়া থাকবে ওখানে। তো অর্থবাজারের সিকিউরিটিজ গুলো হচ্ছে বাণিজ্যিক পত্র, ট্রেজার বিল, তারপরে হচ্ছে তোমার ব্যাংকের স্বীকৃতিপত্র, এগুলো অর্থবাজারের সিকিউরিটিজ। তো এই অর্থবাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। অর্থবাজারটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে আছে সরকারের ব্যাংক। সরকারকে সকল রকম সাহায্য সহযোগিতার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এক এবং অনন্য। সরকার সাধারণত ঋণ প্রয়োজন হলে বা অন্য কোনো উপদেশের প্রয়োজন হলে, ব্যাংক অর্থনৈতিক কোনো খাতে কোনো উপদেশের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকের সাথে পরামর্শ করে থাকে যে আসলে এক্ষেত্রে কি করা যায় বা কি করা উচিত। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকে আমরা সরকারের ব্যাংক হিসেবে বলতে পারি। তারপরে রয়েছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার। অন্যান্য ব্যাংক সবগুলোকে বিভিন্ন বিপদে বা আপদে পরামর্শক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তাদেরকে ঋণ দিয়ে থাকে, তাদের উপরে খবরদারি করে যাতে তারা জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, অতিরিক্ত অর্থ কেটে রাখতে না পারে, সুদ কম দিতে না পারে। এভাবে বিভিন্ন রকমভাবে তাদেরকে মনিটরিং করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, যাতে অন্যান্য ব্যাংকগুলো তাদের ভোক্তা বা গ্রাহকদের সাথে কোনো রকম অন্যায় বা অবিচার করতে না পারে। এছাড়া রয়েছে ঋণের শেষ আশ্রয়স্থল। সরকার কিংবা অন্যান্য যে কোনো ব্যাংক তাদের যদি ঋণ প্রয়োজন হয় এবং কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি সেই ঋণটা দিতে অক্ষম হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যে সরকারকেও সাহায্য করে থাকে এবং অন্যান্য ব্যাংকগুলোকেও সাহায্য করে থাকে। হ্যাঁ, সুতরাং এই সমস্ত কাজগুলোর কারণে, এই সমস্ত গুণগুলোর কারণে কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়ে থাকে এক এবং অনন্য ব্যাংক। এক এবং অনন্য ব্যাংক। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়ে থাকে যে ব্যাংকিং সমাজের নেতা বা সরকারের ব্যাংক বা অন্যান্য ব্যাংকের ব্যাংকার বা একটা দেশের ব্যাংকিং সমাজের সূর্য, এরকম রাজা, এরকম উপাধি দেওয়া হয়ে থাকে। তাহলে মোটামুটি কেন্দ্রীয় ব্যাংকের যে সংজ্ঞাটা আছে তার মধ্যে তোমরা লিখতে পারো দেশের যে কোনো দেশের সরকারের মালিকানায় পরিচালিত এক এবং অনন্য ব্যাংক যার কাজ হচ্ছে নোট প্রচলন করা, মুদ্রামান সংরক্ষণ করা এবং অর্থবাজার অভিভাবক হিসেবে কাজ করা, তাকে বলা হয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এভাবে দু একটা এখানে যে আমি কাজগুলো লিখেছি তার দু একটা দিয়ে তুমি সুন্দর করে একটা সংজ্ঞা লিখতে পারো। এছাড়াও তোমাদের বই ফলো করতে পারো। বইয়ের মধ্যে খুব সুন্দর করে সংজ্ঞাটাকে গুছিয়ে লেখা আছে। আসলে সংজ্ঞা মানে কি, একটা জিনিস বলতে তো আমরা সবাই পারি, খুব সুন্দর করে বলতে পারবো, কিন্তু গুছিয়ে লিখতে হলে বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা আছে সেটাকেও তোমরা লিখতে পারো। হ্যাঁ, এছাড়াও আমরা বলতে পারি যেটা যে এর উদ্দেশ্য হচ্ছে দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা। অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের কাজ সামগ্রিক একটা দেশের সামগ্রিক কল্যাণ সাধনে সাহায্য করা। তারপরে দেশের নোট ও মুদ্রা প্রচলন করতে তো আমরা বললাম। আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হচ্ছে এটি। এভাবে এই কাজগুলো বেসিক্যালি কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এটাকে সুন্দর করে সংজ্ঞাকারে লিখে ফেলতে হবে। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, মানে উদ্দীপক সহকারে যেটা বলছি, যে উদ্দীপক আসতে পারে দুটো টপিক থেকে। এক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, আর আরেকটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে। কার্যাবলী এবং ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমি আজকে তোমাদেরকে কার্যাবলীটা পড়াবো। ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির উপর একটি ক্লাস নিয়ে আসার জন্য। তো চলো আমরা কার্যাবলীর চিত্রটা আঁকবো, চিত্র থেকে পড়বো আমরা। চিত্রটা বইতেও সুন্দর করে দেওয়া আছে, তারপর আমি একবার লিখে ফেলি যাতে সেইটা দেখে দেখে আমি তোমাদেরকে পড়াতে পারি। ওকে, চলো। ওকে, তো চলো আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। তোমাদের বইতে যে চার্টটা রয়েছে সেই চার্টটাই আমি এখানে এঁকেছি। তোমাদের বইতে যে চার্টটা রয়েছে সেই চার্টটা আমি এখানে এঁকেছি। আমরা একটু দেখব চার্টটার মধ্যে কাজগুলো দেওয়া আছে, সুন্দর করে আমরা একটু দেখব। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলোকে
যত প্রকারের কার্যাবলী আছে সেগুলোকে 5টা প্রধান ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, 5টা প্রধান ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে সাধারণ কার্যাবলী, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সাধারণ কার্যাবলী। এই সাধারণ কার্যাবলীগুলোই কেন্দ্রীয় ব্যাংকে এক এবং অনন্য করেছে। সুতরাং সাধারণ কার্যাবলী যে এখানে আমি 5টা লিখেছি, 5টা সম্পর্কে খুব ভালো মতো জানতে হবে। হ্যাঁ, তারপরে রয়েছে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। সাধারণত এখান থেকে প্রশ্ন যেরকম আসে যে কেন্দ্রীয় ব্যাংককে কেন সরকারের ব্যাংক বলা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথমে 2-3 লাইনের একটা সূচনা লিখবে 2 মার্কসের জন্য। অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে 2 মার্কের জন্য। যে একটা সংজ্ঞা লিখবে যে সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, পুরোপুরি সরকারি মালিকানায় গঠিত হয়ে থাকে। এরকম 2-3 লাইন লিখে তারপরে পয়েন্ট করে এইগুলো জিনিস লিখতে হবে যে সরকারের তহবিল সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সরকারের যে অর্থ জমা রাখে কেন্দ্রীয় ব্যাংক এবং প্রয়োজন স্থানান্তর করে থাকে, আর্থিক লেনদেন সরকারের পক্ষ থেকে আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। এভাবে লিখতে হবে প্রশ্ন উত্তরটা। তারপরে আসতে পারে আবার থার্ড পার্ট যেটা অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ, এটাও 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে কেন্দ্রীয় ব্যাংককে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়ে থাকে। ঠিক সেভাবে 2-3 লাইনের ভূমিকা লিখবে। তারপরে এই পয়েন্টগুলোকে পয়েন্ট করে লিখবে, 1, 2, 3, 4, 5, 6 এরকম পয়েন্ট করে লিখবে, লাস্টে 2-1 লাইনের উপসংহার দিবে। এভাবে লিখবে। তারপরে আছে উন্নয়নমূলক কাজ। এছাড়াও মানে এই সমস্ত সরকারের প্রতি বা ব্যাংকের প্রতি অন্যান্য বা সাধারণ কার্যাবলী ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক কিছু উন্নয়নমূলক কাজ করে থাকে। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ করা, হ্যাঁ, দেশের উন্নয়ন সাধন করা। তো উন্নয়নমূলক কাজগুলো সম্পর্কে জানতে হবে। এছাড়াও আরো কিছু কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে। তো আসো আমরা প্রথমটাতে যাব, সাধারণ কার্যাবলীতে। সাধারণ কার্যাবলীর প্রথমে রয়েছে নোট ও মুদ্রার প্রচলন। বর্তমানকালে সকল দেশে কেন্দ্রীয় ব্যাংক নোট এবং মুদ্রা প্রচলনের একক এবং অধিকারী প্রতিষ্ঠান, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকেরই এই একক ক্ষমতাটা রয়েছে যে নোট এবং মুদ্রা প্রচলন করতে পারে। তাই নোট ও মুদ্রা প্রচলন এবং সেই সাথে ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ। এবং তোমাদেরকে বলে রাখি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশ ব্যাংক ছাড়া নোট এবং মুদ্রা প্রচলন কোনো ব্যাংক করতে পারে না। তবে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সম্মতিক্রমে বাংলাদেশ ব্যাংক যদি পারমিশন দেয় এবং আদেশ দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের হয়ে সোনালী ব্যাংক এই নোট এবং মুদ্রা প্রচলনের কিছু দায়িত্ব বা কিছু কাজ করে থাকে, সেটা পরিস্থিতি ভেদে। হ্যাঁ, কিন্তু সেটার একচ্ছত্র ক্ষমতা কিন্তু বাংলাদেশ ব্যাংকের হস্তগত। বাংলাদেশ ব্যাংক এটা করতে পারে এবং তারা যদি আদেশ দেয় তাহলে সোনালী ব্যাংক তাদের হয়ে কাজটা করতে পারে। তারপরে যাব আমরা, দেখো 2 নাম্বার মুদ্রামান সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোট এবং মুদ্রা প্রচলনই করে থাকে না, এই মূল্যমান সংরক্ষণের চেষ্টা চালায়। অর্থাৎ মুদ্রা মান বলতে বোঝায় $1 বিনিময়ে এখন বাংলাদেশের কত টাকা বা দাম কত, বা 1 রিঙ্গিতের পরিবর্তে বাংলাদেশের কত টাকা দাম, আর কি টাকার দাম কত, সেরকম আর কি বোঝায়। তো এজন্য দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে বিদেশি মুদ্রার বিচারে দেশীয় মুদ্রার মূল্যমানকে স্থিতিশীল অনুকূল রাখতে চেষ্টা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এভাবে যদি যেমন খুব বেশি পরিমাণে যদি টাকার মান কমে যায়, যেমন ডলারের বিপরীতে এখন যেটা 80 টাকা বা 81 টাকা, এটা ধূপ করে মনে করো বেড়ে $1 তখন কিনতে হয়তো বাংলাদেশি টাকা দরকার 110 টাকা, তাহলে এটা হবে কি টাকার মান কমে গেল। যেখানে আমি 80 টাকা দিয়ে আগে $1 কিনতে পারতাম, সেখানে এখন $1 কিনতে আমাকে 110 টাকা খরচ করতে হচ্ছে। তাহলে এই যে টাকার মান কমে যাওয়া মানে হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া। দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, ইনফ্লেশন সৃষ্টি হয়ে যাবে। মুদ্রাস্ফীতিটা একটা দেশের জন্য কখনোই ভালো কোনো আর্থিক অবস্থা বা আর্থিক পরিস্থিতি আনতে পারে না। সেজন্য মুদ্রামান সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, জানি হুট করে টাকার মান বেড়ে যেতে না পারে আবার টাকার মান কমেও যেতে না পারে। এই জিনিসটা কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে এই ব্যাপারটা নিয়ে। তারপরে দেখো মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ, এটা সম্পর্কে তো আমি বলেছি যে কেন্দ্রীয় ব্যাংক একটি শক্তিশালী মুদ্রা বাজার গঠন করার চেষ্টা করে। এই মুদ্রা বাজারের সাহায্যে কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ পার্টটা যখন আমরা পড়বো তখন আমরা সেখানে খুব ভালো করে জানবো কিভাবে এটা করে থাকে। তো এখন আপাতত জানো যে কেন্দ্রীয় ব্যাংকের এই যে মুদ্রা বাজার পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে, এটার মাধ্যমে আসলে ঋণ নিয়ন্ত্রণের কাজটা করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ।
দেশে যখন মুদ্রাস্ফীতি হয়, যে জনগণের কাছে যখন নগদ অর্থের পরিমাণ বেড়ে যায় বা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যখন নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়, তখন সেটাকে কিভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, কমিয়ে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, সেই পদ্ধতিও জানে কেন্দ্রীয় ব্যাংক। আবার দেশের জনগণের কাছে যদি মুদ্রা কমে যায়, মুদ্রার প্রচলন বা তারল্য কমে যায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যদি তারল্যের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রেও কিভাবে সেটাকে বাড়িয়ে মানে খুব বেশি না বাড়িয়ে বরঞ্চ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, সেটার সিস্টেমটাও জানে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং এই যে সিস্টেমটা, যে খুব বেড়ে গেলে সেটাকে নিয়ন্ত্রণে আনা আর খুব কমে গেলে সেটাকে একটা একটা পর্যায় পর্যন্ত বাড়িয়ে দেওয়া, এই এই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে ঋণ নিয়ন্ত্রণ করা। এটাকে আমরা ইন ডিটেলস পড়বো এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য, অনাগত পরীক্ষার জন্য। হ্যাঁ, তারপরে দেখো বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। একটা দেশের হয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিত্ব করে থাকে, যে হ্যাঁ, যেমন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। সুতরাং বৈদেশিক বিনিময় যেগুলো হয়ে থাকে বিদেশের ব্যাংকের সাথে বা বিদেশের কোনো কোম্পানির সাথে, সেগুলো যদি সরকারি পর্যায়ের হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে বা আমাদের দেশের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে সেখানে। হ্যাঁ, এই পাঁচটা যে একদম মুখস্থ ঠোঁটস্থ করে ফেলো, এই পাঁচটা কাজ। একটা হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রা মান সংরক্ষণ, মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। এই কাজগুলা কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর অন্তর্গত। সুতরাং এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখে কাজ করতে হবে। দ্বিতীয়ত আসি আমরা সরকারের ব্যাংক হিসেবে কি কি কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আমরা দেখি তহবিল সংরক্ষণ করে। সরকার কোনো তহবিল বা কোনো খাত থেকে পাওয়া অর্থ যদি কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে চায় কোন বিশেষ কোনো উদ্দেশ্যে, কেন্দ্রীয় ব্যাংক সেটা সংরক্ষণ করে থাকে। অর্থ জমা, সরকারের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে এবং কোনো কারণে যদি সেটা কোথাও স্থানান্তর করতে হয় দেশের মধ্যে বা দেশের বাহিরে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক সেই স্থানান্তরের ভূমিকাটাও পালন করে। তারপর আর্থিক লেনদেন সম্পাদন, সরকারের যত আর্থিক লেনদেন রয়েছে কেন্দ্রীয় ব্যাংক সেটা সম্পাদন করে থাকে। হিসাব সংরক্ষণ, একটা সরকারের যাবতীয় হিসাব, ব্যয়ের খাত, আয়ের খাত, কোন খাতে বাৎসরিক কত ব্যয় হচ্ছে, কত আয় হচ্ছে, কত আয় হবে বা কত ব্যয় হবে, এই জাতীয় যাবতীয় হিসাবগুলো সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। ঋণদান, সরকার যদি কোনো কারণে আর্থিক সংকটে ভোগে বা তারল্য সংকটে ভোগে, সেক্ষেত্রে সরকারকে ঋণ দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রাখা, বিদেশি ব্যাংকের সাথে কোনো প্রপোজাল নিয়ে, কোনো কি বলবো যে কোনো প্রস্তাব নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক সেই প্রতিনিধি হিসেবে সম্পর্ক রক্ষার জন্য যা যা করা দরকার সেগুলো করে থাকে। উপদেষ্টা ও প্রতিনিধিত্ব, যেমন পদ্মা সেতু, পদ্মা সেতুটা হলো সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে, আমাদের দেশের অর্থায়নে। সেটা কিভাবে কিভাবে সম্ভব, এই বিষয়ে যখন সরকার সিদ্ধান্ত নেয়, তখন কেন্দ্রীয় ব্যাংকের সাথে বা কেন্দ্রীয় ব্যাংকে যিনি আছেন, গভর্নর এবং পরিচালক যারা আছেন, তাদের সাথে কথা বলে বা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সুতরাং এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরকারের উপদেষ্টা বা প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। আর্থিক নীতি বাস্তবায়ন, সরকার বিভিন্ন খাতের উন্নয়নের জন্য যতগুলো নীতি বাস্তবায়ন করে থাকে, জাতীয় সংসদ ভবনে যেগুলো পাশ হয়ে থাকে, সেগুলো বাস্তবায়নের নীতি কি বলবো যে পাশ হয়। হয়তো সরকারের যারা মন্ত্রী রয়েছেন, যে সচিবালয় রয়েছেন, সেখানে পাশ হয়, কিন্তু বাস্তবায়নের দায়িত্ব থাকে কেন্দ্রীয় ব্যাংকের উপরে। হ্যাঁ, এভাবে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তারপরে হচ্ছে অন্যান্য ব্যাংকের হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে। দেখো, বিধিবদ্ধ জমা ও সংরক্ষণ, সাধারণত সিস্টেম হচ্ছে কোনো একটা ব্যাংক যদি খুলতে হয়, বাণিজ্যিক ব্যাংক যদি খুলতে হয়, মিনিমাম 400 কোটি টাকা জমা দেখিয়ে, যে 400 কোটি টাকা মূলধন রয়েছে দেখিয়ে একটা ব্যাংকের প্রাথমিক কার্যক্রম শুরু করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখন পর্যন্ত নিয়ম রয়েছে। এই 400 কোটি টাকা যে দেখাতে হবে, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ জমা হিসেবে জমা রাখতে হয়। হ্যাঁ, বিধিবদ্ধ জমা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, এটা হচ্ছে বাধ্যতামূলক। আর যারা এরকম অর্থ মানে তাদের প্রাথমিক মূলধন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে থাকে এবং জমা রেখে কাজ শুরু করে থাকে, তারা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে পরিচিতি পায়। তালিকাভুক্ত ব্যাংকের সাথে লেনদেন করা কিন্তু অনেকটাই সেফ, হ্যাঁ, নিরাপদ। সুতরাং
যে কোনো ব্যাংকই বাণিজ্যিক ব্যাংকই চায় তালিকাভুক্ত ব্যাংক হিসেবে কাজ করতে। সেক্ষেত্রে ব্যাংকগুলোকে কি করতে হয়, নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। হ্যাঁ, এটাকে বলা হয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ জমা, এবং কেন্দ্রীয় ব্যাংক এটাকে সংগ্রহ করে থাকে, সংরক্ষণ করে থাকে। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে সেটা করতে হয়। নিকাশ ঘর, একটা বাণিজ্যিক ব্যাংকের সাথে আরেকটা বাণিজ্যিক ব্যাংকের লেনদেন হতেই পারে। যেমন মনে করো আমার নিজস্ব আমি একজন ব্যবসায়ী, আমার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে মনে করো ডাচ বাংলা ব্যাংকে, বা ডাচ বাংলা ব্যাংকে। এখন আমার একজন গ্রাহক, আমি তার কাছে টাকা পাই, তার কাছে আমি পণ্য বিক্রয় করেছি, টাকা পাই, 1 লক্ষ টাকা বা 50,000 টাকা পাই। সে আমাকে একটা চেক দিল আল আরাফা ব্যাংকে, কিন্তু আল আরাফা ব্যাংকের কিন্তু কোনো অ্যাকাউন্ট আমার নেই। আমি আল আরাফা ব্যাংকের চেকটা নিয়ে আমি আমার ব্যাংকে জমা দিয়ে দিলাম, ডাচ বাংলা ব্যাংকে জমা দিয়ে দিলাম বা পাঠিয়ে দিলাম, কারণ আমার এত সময় নেই। আমি একজন কি বলবো যে ব্যস্ত ব্যবসায়ী, আমার এত সময় নেই যে আমি সেটাকে নিয়ে আবার আল আরাফা ব্যাংক থেকে ভাঙিয়ে এনে কাজ করবো। হয়তো আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। এরকম দিনে আমি মনে করো প্রায় 10টা বা 15টা ব্যাংকে চেক পাচ্ছি আমার নিজস্ব ব্যাংক ছাড়া। তখন আমি সেই সমস্ত চেকগুলো আমার ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে জমা দিয়ে দিলাম। দিন শেষে যখন নিকাশ ঘরের কাজ বসবে, তখন ওখানে আমার যে ব্যাংক ডাচ বাংলা ব্যাংক তার চেকগুলো বের করবে যে হ্যাঁ এখানে একটা আল আরাফা ব্যাংকের চেক আছে, তাদের কাছে আমরা এত টাকা পাই, রূপালী ব্যাংকের একটা চেক আছে, তাদেরকে আমরা এত টাকা দিব, এরকম চেক আছে কিছু। ধরেন এই চেকগুলো তখন ওই ঘরটার মধ্যে মিটমাট হবে, অর্থাৎ আল আরাফা ব্যাংক তার টাকাটা দিয়ে দিবে। এভাবে সমস্ত ব্যাংকের একজন করে প্রতিনিধি থাকবে, এবং তাদের মাধ্যমে ব্যাংকের আভ্যন্তরীণ যে লেনদেনগুলো, যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলো কি হবে, লেনদেনগুলা সমাপ্ত হবে। হ্যাঁ, এটাকে বলা হয় নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউসের কাজ। হ্যাঁ, এই নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউসটা কেন্দ্রীয় ব্যাংকে বসে, কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বসে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে তত্ত্বাবধান করে থাকে, মনিটরিং করে থাকে। তার সামনেই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের যে আভ্যন্তরীণ যে লেনদেনগুলো রয়েছে সেগুলো সমাপ্তি করে বা নিষ্পত্তি করে থাকে। হ্যাঁ, তারপর ঋণ দান, বাণিজ্যিক ব্যাংকগুলোর কোনো কারণে ঋণের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদেরকে ঋণ দেওয়া হয়ে থাকে। কোথা থেকে দেয়, কেন্দ্রীয় ব্যাংক কোথায় পায়? কেন্দ্রীয় ব্যাংকে তো আমরা সাধারণ জনগণ অর্থ জমা রাখি না যে তারা আমাদেরকে ঋণ দান করবে। তারা ঋণটা পায় কারণ প্রত্যেকটা তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখে। একটু আগে যেটা বলেছি, যেটার নাম হচ্ছে বিধিবদ্ধ জমা, সেখান থেকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দান করে থাকে, আবার পরবর্তীতে সেই অর্থটা কেন্দ্রীয় ব্যাংকে ফিরিয়ে দিতে হয়। ঋণ তদারকি, বাণিজ্যিক ব্যাংক সাধারণ জনগণকে যে ঋণটা দিয়ে থাকে এবং সুদের প্রাপ্তি প্রত্যাশায় যে ঋণ দিয়ে থাকে সেটা তদারকি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, যাতে ঋণে কোনো সমস্যা না হয়, বাণিজ্যিক ব্যাংক কোনো এক্সট্রা ফ্যাসিলিটি না নেয় বা অন্যায় কোনো দাবি চাপিয়ে না দেয়। এছাড়াও দেখো ঋণ আদায় সহযোগিতা, বাণিজ্যিক ব্যাংকগুলো যদি কারো কাছ থেকে ঋণ ফেরত পাওয়ার জন্য চেষ্টা করে থাকে কিন্তু পাচ্ছে না বা এরকম কোনো প্রবলেমে পড়ে, তখন কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে সেই ঋণ আদায়ে সহযোগিতা করে থাকে। উপদেষ্টা ও প্রতিনিধিত্ব, কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকারেরই উপদেষ্টা এবং প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে না, বাণিজ্যিক ব্যাংকগুলোরও উপদেষ্টা প্রতিনিধি হিসেবে কাজ করে। বিভিন্ন বিপদে বা বিভিন্ন সমস্যায় তাদেরকে উপদেশ দিয়ে সাহায্য করে থাকে। তারপরে আছে উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে উৎপাদন সম্পৃক্ত খাতে উন্নয়ন, যেমন সরকার কোনো বছর হয়তো বীজের দাম বা সারের দাম বেড়ে গেল। হ্যাঁ, সরকার বললো এবার সারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে বা বীজের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে, কৃষকরা যাতে স্বাচ্ছন্দ্যে উৎপাদন করতে পারে, শস্য উৎপাদন করতে পারে। সেক্ষেত্রে এই ভর্তুকিটা কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, উৎপাদন সম্পৃক্ত খাতের উন্নয়নে, উৎপাদন হয় যে সমস্ত খাতে, হ্যাঁ যেমন শিল্প বা কৃষি খাতে, সেই খাতগুলো উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে, বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এছাড়াও আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে, পুরো একটা বছরে যে আর্থিক পরিকল্পনা রয়েছে সেটা কেন্দ্রীয় ব্যাংক বাস্তবায়ন করে থাকে। জনশক্তির মান উন্নয়ন করে, জনশক্তি বিভিন্ন জায়গায় সরকারি অর্থায়নে এই জনশক্তির কি বলবো ট্রেনিং এর ব্যবস্থা করে। হ্যাঁ, বিদেশি জনশক্তি রপ্তানির ব্যবস্থা করে। সুতরাং জনশক্তির মান উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এছাড়া প্রাকৃতিক সম্পদের উন্নয়ন করে থাকে, কোনো জায়গায় গ্যাস পাওয়া গেছে, গ্যাসের খনি পাওয়া গেছে বা খনিজ দ্রব্যের খনি পাওয়া গেছে, সেই সমস্ত জায়গা থেকে কিভাবে সেগুলোকে তুলে আনা যায়, সেগুলোকে সংরক্ষণ করা যায় ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে দেশের প্রতিনিধিত্বকারী ব্যাংক হিসেবে।
এছাড়াও আরেকটা শেষ ভাগ আছে অন্যান্য কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে? অর্থনৈতিক গবেষণা করে। কোন খাতে অর্থ বিনিয়োগ করলে ভালো একটা রিটার্ন আসবে, কোন খাতে অর্থ বেশি বিনিয়োগ করা যাবে না, এই সমস্ত ব্যাপারে অর্থনৈতিক গবেষণা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য সংগ্রহ সরবরাহ করে, বিভিন্ন জরুরি তথ্য, ব্যবসা রিলেটেড, অর্থ রিলেটেড, মুদ্রা বাজার রিলেটেড, ব্যাংকিং রিলেটেড যে কোনো জরুরি তথ্য কেন্দ্রীয় ব্যাংক সংগ্রহ করে থাকে। দেশীয় বা বিদেশীয় যে কোনো তথ্য সংগ্রহ করে থাকে এবং প্রয়োজনে উপযুক্ত ক্ষেত্রে সেগুলোকে সরবরাহ করে থাকে, যাতে আমাদের দেশে সেই তথ্যগুলা সহজে নিয়ে কাজ করা যায়। রিপোর্ট তৈরি ও প্রকাশনা, বিভিন্ন প্রকাশনার সাথে কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে। আর্থিক প্রকাশনা অবশ্যই, এবং এগুলোর যে বার্ষিক যে রিপোর্ট তৈরি, এজিএম মিটিংয়ে বিভিন্ন রিপোর্ট তৈরি এবং পরিকল্পনা, সেটা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন হয়ে থাকে। তো এইভাবেই কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো করার মাধ্যমে দেশের এবং সরকার এবং ব্যাংকগুলোর উন্নয়ন করে যাচ্ছে। তো এই প্রত্যেকটা পয়েন্টগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন তোমাদের আসলো নিকাশ ঘর বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, তোমাকে কিন্তু এই অন্যান্য ব্যাংকারের যে কাজের মধ্যে নিকাশ ঘর একটা কাজ আছে, সেটা সম্পর্কে না জানলে তুমি দিতে পারবে না। শুধু এইভাবে করে প্রত্যেকটা পড়তে হবে, প্রত্যেকটা সম্পর্কে ধারণা রাখতে হবে। তোমরা সেটা করবে বই দেখে। আমি আশা করি আমার আজকের এই লেকচারটা শোনার পরে ধারণা অনেকটাই ক্লিয়ার হবে কাজগুলো সম্পর্কে। তারপর তুমি যদি বইয়ের এই কার্যাবলীর পার্টটা রিডিং পড়ো একবার বা দুইবার মনোযোগ দিয়ে, তুমি আরো বুঝতে সক্ষম হবে এই কাজগুলো। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমি বলে রাখছি ঋণ নিয়ন্ত্রণ নিয়ে আমি ক্লাস নিব, ঋণ নিয়ন্ত্রণ। হ্যাঁ, এবং আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা নেওয়ার আমি চেষ্টা করব। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রায় বছরই প্রশ্ন আসে। সুতরাং তোমরা আশা করি এই টপিকটা ভালো করে পড়বে। শুধুমাত্র তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য না, এটা তোমাদের ফাইনাল এইচএসসি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।